হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টারটি থেকে আজকে আমি 25টি এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের সহজেই মুখস্থ হয়ে যায়। বন্ধুরা, আমি এই কোশ্চেনগুলো নিয়েছি ছায়ার ভৌতবিজ্ঞান সহায়িকা থেকে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে এবং মুখস্থ করতে সোজা হবে। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা আমার এই ভিডিও দ্বারা উপকৃত হও, তো আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং তাদেরকে বলবে তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে, যাতে করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন সাহায্য পেতে পারে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনে নাও আর দেখে নাও, তবেই তোমরা বুঝতে পারবে আজকের 25টি এসএকিউ। তো চলো শুরু করছি। দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট 25 এসএকিউ। বন্ধুরা দেখো, তোমরা দেখে নাও আমাদের আজকে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন 25টা কোশ্চেন আছে, দুই একটি বাক্যে উত্তর দাও। ওকে, প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনটি দেখো কি বলা আছে। নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে টোপোস্ফিয়ারের বিস্তার কতখানি? নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে টোপোস্ফিয়ারের বিস্তার কতখানি পড়ছি। টোপোস্ফিয়ার স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে মেরু অঞ্চলে প্রায় 8 থেকে 9 কিমি পর্যন্ত বিস্তৃত এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত। তো কি বুঝলে? টোপোস্ফিয়ার স্তরটি নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে 8 থেকে 9 কিমি পর্যন্ত বিস্তৃত এবং এই টোপোস্ফিয়ার স্তরটি মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত। পরে কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটি দেখো কি বলা আছে। ট্রোপোপোজ কাকে বলে? ট্রোপোপোজ কি? 10 কিলোমিটার উচ্চতার আশেপাশে যে অঞ্চলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতা পরিবর্তন ঘটে না, তাকে ট্রোপোপোজ বলা হয়। ট্রোপোপোজ কাকে বলা হয়? 10 কিমি উচ্চতার আশেপাশে যে অঞ্চলে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার সংযোগ ঘটে এবং উচ্চতার সঙ্গে উষ্ণতা পরিবর্তন ঘটে না, তাকে ট্রোপোপোজ বলে। পরে কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ভালো করে শোনো। বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? সঠিক আনসার, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরটিকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলে। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরটিকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। এরপরে কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটি দেখো। ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা কোন অংশে দেখা যায়? ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা কোন অংশে দেখা যায়? ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা ব্র্যাকেটে উষ্ণতার পরিমাণ -80 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যায় নিরক্ষরেখার ঊর্ধ্বে ট্রোপোপোজ অংশে। ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন উষ্ণতার পরিমাণ -80 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যায় নিরক্ষরেখার ঊর্ধ্বে ট্রোপোপোজ অংশে। 5 নম্বর কোশ্চেনটি দেখো। স্ট্র্যাটোপোজ কি? স্ট্র্যাটোপোজ কি? স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যে অঞ্চলে উষ্ণতা পরিবর্তন হয় না, তাকে স্ট্র্যাটোপোজ বলা হয়। স্ট্র্যাটোপোজ কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থলে যেখানে উষ্ণতার পরিবর্তন হয় না, তাকে স্ট্র্যাটোপোজ বলে। 6 নম্বর কোশ্চেনটি দেখো। ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ কত? ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ কত? ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। ট্রোপোস্ফিয়ারের সর্বনিম্ন অঞ্চলে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। পরে কোশ্চেন, 7 কোশ্চেনটি বলা আছে। বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরটি শীতলতম। বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরটি শীতলতম। 8 কোশ্চেনটি দেখো। বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি? আনসার, ডবসন স্পেকট্রোমিটার। বায়ুমণ্ডলে ওজনের পরিমাপ মাপার যন্ত্রের নাম ডবসন স্পেকট্রোমিটার। বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ মাপার যন্ত্রের নাম ডবসন স্পেকট্রোমিটার। 9 নম্বর থার্মোস্ফিয়ারে কোন কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? থার্মোস্ফিয়ারে কোন কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়? থার্মোস্ফিয়ার অঞ্চলে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। থার্মোস্ফিয়ার অঞ্চলে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়।
10 কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে ওঠা যায় ততই লক্ষ্য করা যায় যে একটি নির্দিষ্ট হারে উষ্ণতার হ্রাস পেতে থাকে, এই ঘটনাকে কী বলা হয়? কোশ্চেনটি ছিল ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে দিয়ে ওঠা যায় ততই লক্ষ্য করা যায় যে একটি নির্দিষ্ট হারে উষ্ণতার হ্রাস পেতে থাকে, এই ঘটনাকে বলা হয় সাধারণ তাপ হ্রাস, নর্মাল ল্যাপস রেট। ভূপৃষ্ঠ থেকে ওপরে ওঠার সময় নির্দিষ্ট হারে উষ্ণতা হ্রাসের ঘটনাকে বলা হয় সাধারণ তাপ হ্রাস অর্থাৎ নর্মাল ল্যাপস রেট। পরে কোশ্চেন 11 কোশ্চেন, কোশ্চেনটি আছে টোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা কত থাকে? টোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা কত থাকে? টোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা থাকে প্রায় -57 থেকে -60°C। টোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় উষ্ণতা থাকে প্রায় -57°C থেকে -60°C। 12 কোশ্চেন, কোশ্চেনটি আছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। 13 কোশ্চেন, কোশ্চেনটি আছে পদার্থের কোন ভৌত অবস্থার পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে? পদার্থের কোন ভৌত অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে? পদার্থের গ্যাসীয় ও তরল অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে। পদার্থের গ্যাসীয় ও তরল অবস্থায় পরিচলন স্রোত সৃষ্টি হতে পারে। পরে কোশ্চেন 14 কোশ্চেন, কোশ্চেনটি দেখো সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ দাও। সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ হলো স্থলবায়ু মানে ল্যান্ড ব্রিজ, সমুদ্রবায়ু মানে সি ব্রিজ। সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ স্থলবায়ু ও সমুদ্রবায়ু। বন্ধুরা দেখো পরে কোশ্চেন 15 কোশ্চেন, কোশ্চেনটি আছে বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা কত ভাগ ওজোন স্ফিয়ারে বিদ্যমান? বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা কত ভাগ ওজোন স্ফিয়ারে বিদ্যমান? বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা 90 ভাগ ওজোন স্ফিয়ারে বর্তমান। বায়ুমণ্ডলে উপস্থিত মোট ওজোন গ্যাসের শতকরা 90 ভাগ ওজোন স্ফিয়ারের বর্তমান। ওকে, পরে কোশ্চেন 16 কোশ্চেন, কোশ্চেনটি দেখো কি বলা আছে বিশুদ্ধ শুষ্ক বাতাসে CO2 শতকরা ভাগ কত? বিশুদ্ধ শুষ্ক বাতাসে CO2 শতকরা ভাগ প্রায় 0.032%। বিশুদ্ধ শুষ্ক বাতাসে CO2 শতকরা ভাগ প্রায় 0.032%, প্রায় 0.032%। পরে কোশ্চেন 17 কোশ্চেন, কোশ্চেনটি আছে ওজোন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন অণুতে পরিণত করে? ওজোন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে পরিণত হয়। ওজোন অণুগুলি অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন অণুতে পরিণত হয়। 18 কোশ্চেন, কোশ্চেনটি দেখো অতিবেগুনি রশ্মি চোখের কী ক্ষতি করে? অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে ছানি পড়ে। অতিবেগুনি রশ্মি চোখের কী ক্ষতি করে? অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় এবং অসময়ে ছানি পড়ে। পরে কোশ্চেন 19 কোশ্চেন, কোশ্চেনটি দেখো ODS এর পূর্ণরূপটি লেখো। ODS এর পূর্ণরূপটি কি? সঠিক আনসার ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্সেস অর্থাৎ ওজোন বিনষ্টকারী পদার্থসমূহ। বলা আছে ODS এর সম্পূর্ণ নাম ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্সেস অর্থাৎ ওজোন বিনষ্টকারী পদার্থসমূহ। পরে কোশ্চেন 20 কোশ্চেনটি আছে ODPর পূর্ণরূপটি কি? ফুল ফর্মটা কি? ODPর পূর্ণরূপ ওজোন ডিপ্লিটিং পোটেনশিয়াল অর্থাৎ ওজোন বিনষ্ট করার ক্ষমতা। ODPর পূর্ণরূপ ওজোন ডিপ্লিটিং পোটেনশিয়াল অর্থাৎ ওজোন বিনষ্ট করার ক্ষমতা। এরপরে আছে দেখো 21 কোশ্চেন, কোশ্চেনটি ভালো করে শোনো। চ্যাম্পম্যান সাইকেল কি? চ্যাম্পম্যান সাইকেল কি? স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজোনের ধ্বংস এবং সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে তা হলো চ্যাপম্যান সাইকেল। তাকে চ্যাপম্যান সাইকেল বলে। চ্যাপম্যান সাইকেল কি? স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজোনের ধ্বংস এবং সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে তা হলো চ্যাপম্যান সাইকেল। স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজোনের ধ্বংস এবং সৃষ্টি যে বৃত্তাকার বিক্রিয়া পথের মাধ্যমে ঘটে তাকে চ্যাপম্যান সাইকেল বলে। 22 কোশ্চেন, কোশ্চেনটি দেখো CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন কোথায় ব্যবহার করা হয়? CFC কোথায় ব্যবহার করা হয়? একসময় ব্যাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে CFC ব্যবহার করা হতো। CFC বা ক্লোরোফ্লোরোকার্বন কোথায় ব্যবহার করা হয়? একসময় ব্যাপকভাবে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে ও খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে CFC ব্যবহার করা হয়।
23-এর কোশ্চেনটি দেখো, একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজন অণুর বিয়োজন ঘটাতে পারে? একটি সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলি ওজন অণুর বিয়োজন ঘটাতে পারে? একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজন অণুর বিয়োজন ঘটাতে পারে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজন অণুর বিয়োজন ঘটাতে পারে। পরে কোশ্চেন 24-এর কোশ্চেন, যদি বায়ুমণ্ডলে CO2, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত হতো? যদি বায়ুমণ্ডলে CO2, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলো না থাকতো তাহলে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত হতো? বায়ুমণ্ডলে CO2, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা হতো প্রায় -30°C। বায়ুমণ্ডলে CO2, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা হতো প্রায় 30°C। আমাদের লাস্ট কোশ্চেন 25-এর কোশ্চেনটি আছে, গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে? গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত থাকে? গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা থাকে প্রায় 15°C। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা থাকে প্রায় 15°C। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা থাকে প্রায় 15°C। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা থাকে প্রায় 15°C। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কথা দিচ্ছি তোমাদের মুখস্থ হয়ে যাবে, প্রায় মুখস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।